নিতাই ডোম সেই রাতে মরা পোড়াতে পোড়াতে দেখেছিল চিতার আগুনের ওপারে একটা অবয়ব দাঁড়িয়ে, যার মুখ মানুষের মতো, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত দুটো তার দিকে তাকিয়ে আছে। আর উত্তরপ্রদেশের সেই বটতলায় যে 5 জন এক রাতে আশ্রয় নিয়েছিল, তাদের একজন ভোরবেলা বটের শিকড়ের সাথে জড়িয়ে পাওয়া গিয়েছিল। বাকি 4 জন কোনোদিন সেই রাতের কথা বলতে পারেনি। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 143-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। আজকের রাতকে একটু আলাদা, কারণ আজকের দুটি ঘটনা এমন দুটি জায়গা থেকে এসেছে যেখানে মৃত্যু আর জীবনের মাঝামাঝি একটা সরু রেখা, আর সেই রেখা কখন পার হয়ে যায় টের পাওয়া যায় না। আজকের প্রথম ঘটনা এসেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শ্মশান ঘাট থেকে। নিতাই ডোম, যে মানুষটার পেশাই হলো চিতায় আগুন দেওয়া, মৃতদেহ পোড়ানো, শ্মশানের মাটিতে বাস করা, সে যখন ভয় পেয়েছিল তার কারণটা আপনাকেও শিহরিত করবে। আর দ্বিতীয় ঘটনা এসেছে উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে একটি পুরনো বটগাছকে ঘিরে একের পর এক ঘটনা ঘটেছে, যার প্রতিটি ঘটনা বিচ্ছিন্ন কিন্তু একটা সুতোয় বাঁধা। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 143-এর প্রথম ঘটনা, নদিয়ার শ্মশানঘাটে নিতাই ডোমের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন প্রদীপ মণ্ডল। প্রদীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে একটি ছোট্ট মফস্বল শহরের বাসিন্দা। বয়স তার 47। পেশায় তিনি একটি সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু পড়েছেন। ভূত প্রেতে বিশ্বাস ছিল না তেমন, কিন্তু এই ঘটনাটি নিজের চোখে না দেখলেও তিনি যে মানুষটার কথা বলছেন, নিতাই ডোমের কথা, সেই মানুষটাকে তিনি চেনেন শৈশব থেকে। একই মহল্লার মানুষ। আর নিতাই যা দেখেছিল তা প্রদীপবাবু নিজে বলার সময় হাত কাঁপছিলেন। অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবুকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি প্রদীপবাবুর ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। নিতাই ডোমকে আমি ছোটবেলা থেকে চিনি। একই পাড়া, ছেলেবেলায় একসাথে মাঠে খেলেছি, তারপর জীবন আলাদা পথ নিয়েছে। আমি পড়াশোনা করে শিক্ষক হয়েছি, নিতাই তার বাবার পেশাই নিয়েছে, শ্মশানের কাজ, ডোম পরিবারের সেই চিরাচরিত পেশা। আমাদের এলাকার শ্মশানঘাটটা একটু অদ্ভুত জায়গায়, গ্রামের শেষ প্রান্তে ভাগীরথীর একটা শাখা নদীর ধারে। জায়গাটা ছোট কিন্তু পুরনো। গ্রামের মানুষ বলে প্রায় 200 বছরের বেশি সময় ধরে এই শ্মশানেই মৃতদেহ পোড়ানো হচ্ছে। চারদিকে বড় বড় গাছ, পুরনো শ্যাওলা ধরা কয়েকটা শিব মন্দির আর সারি সারি পুরনো কবরের মতো চিহ্ন। যদিও হিন্দুরা পোড়ায়, কিন্তু কিছু স্থান আছে যেখানে ছাই মাটি চাপা দেওয়া হয়েছে বহু বছর ধরে। নিতাই এই শ্মশানেই বড় হয়েছে। তার বাবা ছিলেন, তার ঠাকুরদা ছিলেন, পুরুষ পুরুষ ধরে এই শ্মশানের মাটিতে তাদের সংসার। ডোম সম্প্রদায়ের মানুষরা শ্মশানে থাকেন, চিতায় আগুন দেন, কাঠ সাজান। এই কাজ করতে করতে মৃত্যু তাদের কাছে খুব পরিচিত একটা বিষয় হয়ে যায়। নিতাই নিজেই একবার আমাকে বলেছিল, দাদা, মরার গন্ধে আমাদের ঘুম আসে। শ্মশানে রাতে একলা থাকতে ভয় কি, মরারাই তো সাথে থাকে। এই মানুষটা যখন ভয় পেয়েছিল, সেটা সামান্য ঘটনা নয়। ঘটনাটা ঘটেছিল 2023 সালের কার্তিক মাসে, মানে অক্টোবর নভেম্বরের মাঝামাঝি। সেই সময় নিতাইয়ের বয়স 50-এর কাছাকাছি। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, স্ত্রী আছেন, ছোট্ট একটা সংসার শ্মশানের লাগোয়া কুয়ে ঘরে। সেদিন বিকেল থেকেই একটু অদ্ভুত পরিবেশ ছিল। আকাশে মেঘ ছিল না, কিন্তু একটা ভার ছিল বাতাসে। নিতাই পরে বলেছিল, দাদা, সেদিন কেমন যেন একটা টান ছিল, মনটা ভালো লাগছিল না সকাল থেকে। দুপুরের দিকে 2টো মৃতদেহ এসেছিল, একটা বয়স্ক মানুষের, একটা মাঝবয়সী মহিলার। দুটোই আলাদা পরিবারের। সন্ধ্যের মুখে 2টো শেষ হলো। নিতাই চিতা নেভালো, ছাই গুছিয়ে নদীর ধারে রাখল, রোজকার কাজ। কিন্তু সন্ধ্যের মুখে আরেকটা মৃতদেহ এলো। এটা একটু অস্বাভাবিক। সন্ধ্যের পরে সাধারণত মৃতদেহ আসে না, পোড়ানোও হয় না, কিন্তু মৃতদেহটা এসেছিল একটু দূরের গ্রাম থেকে। রাস্তাঘাটের সমস্যায় সন্ধে পেরিয়ে গিয়েছিল।
পরিবারের লোকেরা কাঁদছে, কাকুতি মিনতি করছে, এই রাতেই শেষ করে দিতে হবে, কাল পর্যন্ত রাখব না। নিতাই রাজি হল। মৃতদেহটা ছিল এক মধ্যবয়সী পুরুষের, নাম ছিল হরিচরণ কুণ্ডু, বয়স 52, পেশায় কৃষক, হঠাৎ হৃদরোগে মারা গেছেন। পরিবার বলল তিনি নাকি অনেক ভালো মানুষ ছিলেন, গ্রামে সকলে ভালোবাসত। নিতাই চিতা সাজাতে শুরু করল। ততক্ষণে রাত হয়ে গেছে ভালো মতো। পরিবারের লোকেরা কাছে দাঁড়িয়ে মশাল জ্বালানো, মন্ত্রপাঠ চলছে। এই শ্মশানে বিদ্যুতের ব্যবস্থা আছে, 2টো আলো জ্বলে, কিন্তু সেগুলো পুরো জায়গা আলোকিত করার মতো যথেষ্ট নয়। চারদিকে অনেকটাই অন্ধকার। চিতায় আগুন দিল নিতাই। আগুন ধরল, কাঠ শুকনো ছিল ভালো, তাই দ্রুত জ্বলতে শুরু করল। চিতার আগুন বাড়তে লাগল। পরিবারের লোকেরা কাছে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ কাঁদছে। নিতাই একটু দূরে দাঁড়িয়ে দেখছিল। আগুনের কাছে থেকে উত্তাপ সামলানো কঠিন, তাই সে একটু পিছিয়ে এসেছিল, হাতে লম্বা একটা বাঁশের লাঠি কাঠ সামলানোর জন্য। চিতা যখন পুরো দমে জ্বলছে, সেই আগুনের আলোয় চারদিক একটু আলোকিত। লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে আশেপাশের গাছে, মাটিতে। নিতাই তখন একটু অনমন্যে বাড়িয়েছিল, চিতার আগুনের দিকে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ তার মনে হলো চিতার ওপারে, মানে আগুনের ওপারে অন্ধকার দিকটায় কেউ একজন দাঁড়িয়ে। প্রথমে ভাবল পরিবারের কেউ হয়তো ওদিকে গেছে, কিন্তু না, পরিবারের সবাই এ পাশে। নিতাই একটু চোখ কুঁচকে তাকালো। সেই অবয়বটা মানুষের মতোই, দাঁড়ানো ভঙ্গি, উচ্চতা স্বাভাবিক মানুষের মতো, কিন্তু পোশাক বোঝা যাচ্ছে না, যেন অন্ধকারটাই তার শরীরে লেপ্টে আছে। আর চেহারাটা, নিতাই মনোযোগ দিয়ে তাকালো। মুখ আছে, নাক আছে, থুতনি আছে, কিন্তু চোখের জায়গায় কালো গর্ত, যেন চোখ নেই, চোখের কোটর দুটো শুধু ফাঁকা। নিতাই শরীরে একটা শীতল স্রোত টের পেল। সে এই শ্মশানে 25 বছরের বেশি কাজ করেছে, রাতে একা মৃতদেহ পুড়িয়েছে, কিন্তু এই মুহূর্তে তার হাত পা কাঁপতে শুরু করল। সেই অবয়বটা নড়ছে না, স্থির দাঁড়িয়ে। চিতার আগুনের তাপ যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকে, কিন্তু আগুনের আলো তাকে স্পর্শ করছে না, অথচ সবকিছুই আলোকিত হচ্ছে চারদিকে। নিতাই পরে আমাকে বলেছিল, দাদা, মনে হচ্ছিল আগুনের আলো ওকে এড়িয়ে যাচ্ছে। চারদিক আলো হয়েছে, কিন্তু ওর গায়ে আলো পড়েনি। নিতাই লাঠিটা শক্ত করে ধরল, মনে মনে মা কালীর নাম নিল। তারপর একটু গলা খাকারি দিয়ে বলার চেষ্টা করল, কে ওখানে? কেউ জবাব দিল না, কিন্তু অবয়বটা একটু নড়ল, সামান্য, যেন মাথাটা একটু হেলালো, যেভাবে মানুষ প্রশ্ন শুনে একটু কাত হয়ে তাকায়। নিতাই আর কথা বলতে পারল না, গলা শুকিয়ে গেছে। পরিবারের লোকেরা তখন সামনের দিকে তাকিয়ে চিতার আগুন দেখছে, কেউ পেছনের দিকটায় মনোযোগ দেয়নি, শুধু নিতাই দেখছিল। সেই অবয়ব ধীরে ধীরে সরে গেল, একটু একটু করে, যেন হেঁটে যাচ্ছে, কিন্তু পায়ের শব্দ নেই। শুকনো পাতার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মর্মর শব্দ নেই। নিঃশব্দে চলে গেল বড় একটা বকুল গাছের আড়ালে। নিতাই সেদিকে তাকিয়ে রইল। গাছের আড়ালে কিছু নেই, অন্ধকার। এরপর কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল। চিতা জ্বলছে, পরিবার দাঁড়িয়ে আছে, মন্ত্র চলছে। নিতাই নিজেকে সামলালো, ভাবল চোখের ভুল হয়তো, আগুনের আলো ছায়ায় এরকম মনে হয়। কিন্তু তখনই দ্বিতীয় ঘটনাটা ঘটল। চিতার আগুন যখন মাঝামাঝি পর্যায়ে, অনেকটা কাঠ পুড়ে গেছে, মৃতদেহ প্রায় সম্পূর্ণ, হঠাৎ আগুনটা একটু থেমে গেল, মানে নিভল না, কিন্তু হঠাৎ আগুনের শিখা ছোট হয়ে গেল, যেন বাতাস চলে গেছে, কিন্তু ততক্ষণে বাতাস বন্ধ হয়নি। নিতাই কাঁচা কাঠ দিল, কিন্তু আগুন বাড়ল না, উল্টো একটু কমে গেল। পরিবারের একজন বলল, কি হলো? নিতাই বলল, একটু সময় লাগবে, কিন্তু মনে মনে বুঝছিল এটা স্বাভাবিক নয়। এত শুকনো কাঠ, এই আবহাওয়ায় আগুন এভাবে ছোট হওয়ার কথা নয়। তারপর নিতাই লক্ষ্য করল চিতার চারদিকে মাটিতে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। চিতার চারপাশে যে শুকনো পাতা আর ছাই ছড়িয়েছিল, সেগুলো একটা বৃত্তাকারে সরে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য হাত চিতার চারদিকে একটা গোলাকার সীমানা তৈরি করছে। কেউ স্পর্শ করছে না, কিন্তু পাতা সরছে। নিতাই পেছনে সরে গেল কয়েক পা। ঠিক তখনই শুনল চিতার আগুনের ভেতর থেকে একটা শব্দ, স্পষ্ট মানুষের গলার মতো নয়, কিন্তু মানুষের গলার মতোই একটু, যেন কেউ কিছু বলছে, কিন্তু আগুনের মধ্যে থেকে। পরিবারের লোকেরাও শুনল, কেউ কেউ ভয় পেয়ে পিছিয়ে গেল। একজন বলল, এটা কি? এটা কি শব্দ? নিতাই কিছু বলতে পারল না, কারণ সে বুঝতে পারছিল শব্দটা কিসের। নিতাই পরে আমাকে বলেছিল, দাদা, সেই শব্দটা
আমি 25 বছরে অনেক মরা পুড়িয়েছি। মৃতদেহ পোড়ার সময় অনেক রকম শব্দ হয়, কিন্তু এই শব্দটা সেরকম ছিল না। এই শব্দটা অনেকটা কারো নাম ধরে ডাকার মতো ছিল। কার নাম? নিতাই বলল, আমার নাম নিতাই। সেই মুহূর্তে নিতাই পিছনে ঘুরে দৌড়ানোর কথা ভেবেছিল, কিন্তু পারেনি, কারণ পরিবারের মানুষজন পাশে আছে। একজন ডোম যদি দৌড়ে পালায়, পরিবারটা কি করবে? সে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। শব্দটা থেমে গেল, আগুন আবার বাড়ল হঠাৎ করে, যেভাবে কমে গিয়েছিল সেইভাবেই। চিতা আবার স্বাভাবিক হলো। কিন্তু নিতাইয়ের সমস্যা শুরু হয়েছিল তখন থেকে। সেই রাতে কাজ শেষ করে নিতাই ঘরে ফিরল, কিন্তু ঘুম এলো না। শুয়ে থাকল ছাদের দিকে তাকিয়ে। তার স্ত্রী পাশে ঘুমাচ্ছেন। নিতাই চোখ বুঝলেই দেখছে সেই চোখহীন অবয়ব চিতার আগুনের ওপারে স্থির দাঁড়িয়ে। পরের কয়েকদিন নিতাই ঠিকমতো ঘুমালো না। শ্মশানে কাজ করতে গেলেই একটা অস্বস্তি। আগে একা রাতে কাজ করত, এখন ভয় লাগছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা শুরু হলো 5 দিন পরে। নিতাই ঘুমের মধ্যে দেখল সে শ্মশানে দাঁড়িয়ে আছে, কিন্তু চারদিক অন্ধকার, কোনো আলো নেই। একটা চিতা জ্বলছে, কিন্তু আগুনের রং স্বাভাবিক লাল কমলা নয়, নীল। নীল আগুন জ্বলছে চিতায়, আর সেই নীল আগুনের ওপারে সেই অবয়বটা দাঁড়িয়ে। এবার অবয়বটা হাত বাড়িয়েছে নিতাইয়ের দিকে। নিতাই স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে যে এটা স্বপ্ন, কিন্তু পালাতে পারছে না। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক যখন সেই হাত তার কাঁধে স্পর্শ করতে যাচ্ছে, নিতাই ধড়পড় করে উঠে বসল। সারা গায়ে ঘাম। স্ত্রী জেগে গেলেন, কি হয়েছে? নিতাই বলতে পারল না কিছু। পরের রাতেও একই স্বপ্ন, শুধু এবার হাতটা আরেকটু কাছে এসছে। তৃতীয় রাতে সেই হাত নিতাইয়ের কাঁধে পড়ল স্বপ্নে, আর নিতাই টের পেল সেই স্পর্শ ঠান্ডা নয়, উষ্ণ। একটা মানুষের হাতের মতোই উষ্ণ, কিন্তু চাপটা অস্বাভাবিক ভারী, যেন অনেক ভার সেই হাতের মধ্যে। আর সেই মুহূর্তে কানের কাছে একটা ফিসফিস শব্দ, আমি আটকে আছি, আমাকে ছেড়ে দাও। নিতাই সেই তৃতীয় রাতে উঠে বমি করল। পরের দিন সকালে স্ত্রী জোর করে নিয়ে গেলেন পাড়ার মন্দিরে। সেখানে পুরোহিত ছিলেন, তাকে সব বললেন নিতাই। পুরোহিত শুনলেন, তারপর বললেন, যে মৃতদেহটা সেই রাতে এসেছিল, হরিচরণ কুণ্ডু, সেই মানুষটার কি কোনো অতৃপ্তি ছিল? মৃত্যুর আগে কোনো অসম্পূর্ণ কাজ? নিতাই জানত না, কিন্তু পুরোহিত বললেন একটা কাজ করতে হবে। পরিবারকে খবর পাঠাতে হবে, জানতে হবে হরিচরণ কুণ্ডুর জীবনে কোনো অতৃপ্তি ছিল কিনা। নিতাই পরিবারকে খবর পাঠালো। হরিচরণের ছেলে এলো, শুনল সব, তারপর মাথা নামিয়ে বলল, হ্যাঁ, বাবার একটা অতৃপ্তি ছিল। বাবার একটা জমি জমার বিষয়ে একটা মামলা চলছিল বছর 5 ধরে। বাবা চাইতেন সেই জমি আমরা ফিরে পাই। মরার আগের দিনও বলেছিলেন, কিন্তু মামলা শেষ হয়নি। পুরোহিত বললেন, তাহলে এই কাজ সম্পন্ন করার প্রতিজ্ঞা দিতে হবে মৃতের সামনে, এবং তার উদ্দেশ্যে একটা বিশেষ পূজা করতে হবে শ্মশানেই। পরিবার রাজি হলো। সেই সন্ধ্যায় শ্মশানে পূজা হলো। ছেলে প্রতিজ্ঞা করল বাবার জমির মামলা সে শেষ করবেই। সেই রাত থেকে নিতাইয়ের স্বপ্ন বন্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। পরের সপ্তাহে নিতাই শ্মশানে কাজ করতে গিয়ে সেই বকুল গাছটার কাছে গেল, যেখানে সেই রাতে অবয়বটা গিয়ে মিলিয়ে গিয়েছিল। গাছের গোড়ায় গিয়ে দেখল একটা পুরনো মাটির প্রদীপ রাখা। প্রদীপটা নিতাই আগে কখনো দেখেনি। প্রদীপটা জ্বলছে না, কিন্তু তেল আছে ভেতরে। সম্প্রতি ব্যবহার হয়েছে বোঝা যাচ্ছে। নিতাই সেটা স্পর্শ করল না। পুরোহিতকে খবর দিল। পুরোহিত এলেন, প্রদীপটা দেখলেন, বললেন, এটা হয়তো কেউ রেখে গেছে হরিচরণের আত্মার জন্য। শ্মশানের গাছে এরকম প্রদীপ রাখার প্রথা আছে কিছু জায়গায়, কিন্তু এখানে কে রেখেছে পরিবার জানে না বলছে। তাহলে কে রেখেছিল? নিতাই বলেছিল, দাদা, আমি মনে করি ওই প্রদীপটা হরিচরণ নিজেই রেখেছিলেন, মরার পরেও। এই কথাটা যুক্তি মানে না, কিন্তু নিতাই যেভাবে বলেছিল সেই দৃঢ়তার সামনে প্রশ্ন করার সাহস পায়নি। আরও একটা ঘটনা ছিল। ওই রাতের প্রায় 3 সপ্তাহ পরে হরিচরণের ছেলে আবার নিতাইয়ের কাছে এলো। বলল, দাদা, মামলায় আমরা জিতে গেছি, জমি ফিরে পেয়েছি। নিতাই বলল, ভালো খবর। ছেলে বলল, কিন্তু আজকে সকালে একটা অদ্ভুত কাণ্ড হলো। উঠে দেখি বাবার ছবির সামনে একটা বেল ফুল। বাবার পছন্দের ফুল ছিল বেল ফুল, কিন্তু বাড়িতে কেউ রাখেনি।
নিতাই কিছু বলেনি, শুধু হেসেছিল। আমাকে পরে বলেছিল, দাদা, মনে হচ্ছিল হরিচরণ দাদা বিদায় নিলেন, শেষ ইচ্ছাটা পূরণ হয়ে গেল, তাই চলে গেলেন। আমি প্রদীপবাবুকে জিজ্ঞেস করেছিলাম, নিতাই কি এখন ঠিক আছে? প্রদীপবাবু বললেন, হ্যাঁ, কিন্তু একটা পরিবর্তন এসেছে। আগে নিতাই বলতো ভূত টুত নেই, এখন সে কথা বলে না। আর শ্মশানে রাতে কাজ করতে হলে এখন সে আর আলো ছাড়া বেরোয় না। চিতার ওপারে আর কখনো তাকায় না। চিতার আগুনের ওপারে কি থাকে নিতাই জেনে গেছে, আর সেই জানাটাকে সে বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। কারণ কিছু জিনিস জানার পর সেটাকে ভুলে যাওয়া যায় না, শুধু বহন করে বেড়াতে হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে একটি পুরনো বটগাছকে ঘিরে একের পর এক ঘটনা ঘটেছে। আর সেই গাছের নিচে যারা গেছে তাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটেছে যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। দ্বিতীয় ঘটনা, উত্তরপ্রদেশের সেই অভিশপ্ত বটতলার ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুরজিৎ রায়চৌধুরী। সুরজিৎ পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা, বয়স ৩১, পেশায় একটি বেসরকারি সংস্থায় ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন। কাজের সূত্রে উত্তর ভারতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেতে হয়। ২০২৪ সালের মে মাসে কাজের কারণে উত্তরপ্রদেশের এটাওয়া জেলার কাছে একটি গ্রামে গিয়েছিলেন তিনি। আর সেই গ্রামে এমন একটি বটগাছ আছে যার ঘটনা গ্রামের সবাই জানে, কিন্তু কেউ রাতে সেই গাছের কাছে যায় না। অসংখ্য ধন্যবাদ সুরজিৎকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুরজিতের ভাষায় বলছি। আমরা ৫ জন গিয়েছিলাম, আমি, আমার সহকর্মী দীপক আর গ্রামের ৩ জন স্থানীয় মানুষ যারা আমাদের কাজে সাহায্য করত। দীপক দিল্লির ছেলে, বছর ৩০ বয়স, যুক্তিবাদী মানুষ। আর ৩ স্থানীয়, রামলাল, সীতাপ্রসাদ আর ধনীরাম। এই ৩ জনই এই এলাকার মানুষ, হিন্দি ভালো জানে। আমরা এটাওয়া জেলার সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটা গ্রামে ছিলাম। এনজিওর কাজে গেছি, গ্রামীণ স্বাস্থ্য সচেতনতার একটা প্রকল্প। গ্রামের নামটা এখানে বলবো না, কারণ গ্রামের মানুষরা এই গাছের বিষয়টা নিয়ে বাইরে কথা ছড়াতে রাজি নয়। সেই বটগাছ গ্রামের প্রান্তে, মাঠের মাঝখানে। গাছটা কতটা পুরনো তা নিশ্চিত কেউ জানে না, কিন্তু যতদূর জানা যায় বছর ১৫০ বা তার বেশি বয়স। গাছটা অত্যন্ত বড়, ঝুরি নেমেছে এতটাই যে একটা ছোট্টখাট্ট জঙ্গলের মতো লাগে। ছায়া পড়ে বিশাল এলাকায়। গ্রামে পৌঁছানোর প্রথম দিনেই আমি গাছটা দেখেছিলাম দূর থেকে। রামলালকে জিজ্ঞেস করেছিলাম, ওই বটগাছটা এত বড়, গ্রামের কাছে আছে, কিন্তু কেউ কি ওদিকে যায়? রামলাল একটু থামল, তারপর বলল, দিনে যায়, রাতে যায় না। আমি জিজ্ঞেস করলাম, কেন রাতে যায় না কেন? রামলাল বলল, ওই গাছের নিচে রাতে থাকলে ভালো হয় না, এটা সবাই জানে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি তখন। কিন্তু পরের দিন সন্ধ্যায় দীপক আমাকে বলল, সুরজিৎদা, চলো ওই বটতলায় যাই একটু। আমি বললাম, রামলাল বলেছে রাতে না যেতে। দীপক হাসল, কুসংস্কার, একটা বড় বটগাছ, তার কাছে যেতে ভয় কিসের, চলো ফটো তুলল। আমি মনে মনে রাজি ছিলাম না, কিন্তু দীপক জোর করল। রামলাল আর সীতাপ্রসাদ যেতে চায়নি। ধনীরাম বলল, দাদা আমি যাব, কিন্তু ভেতরে যাব না, বাইরে দাঁড়াবো। তাহলে ৫ জনই গেলাম, আমি, দীপক, রামলাল, সীতাপ্রসাদ, ধনীরাম। রাত তখন ৮টা সাড়ে ৮টার মতো, সন্ধ্যা পেরিয়েছে। আকাশে চাঁদ আছে, মাঝারি আলো। গ্রামের রাস্তা ধরে মাঠের দিকে হাঁটলাম। বটগাছটার কাছে পৌঁছে প্রথম যে জিনিসটা টের পেলাম, ঠান্ডা। মে মাসে উত্তরপ্রদেশে গরম প্রচণ্ড। দিনে তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি পৌঁছে যায়, সন্ধ্যার পরেও গরম থাকে। কিন্তু বটগাছের নিচে পা দিতেই মনে হলো হঠাৎ তাপমাত্রা অনেকটা কমে গেছে। বড় গাছের নিচে একটু ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু এটা সেরকম স্বাভাবিক ঠান্ডা নয়, এটা একটু অস্বাভাবিক ঠান্ডা। দীপক বলল,
বড় গাছের ছায়া এরকম লাগে। সে মোবাইলে ফটো তুলতে শুরু করলো। আমি চারদিকে তাকালাম। বটগাছের ঝুড়িগুলো মাটিতে নেমে শিকড়ের মতো হয়ে গেছে। ছায়ার মধ্যে বসার মতো জায়গা আছে, ঝুড়ির মাঝখানে জায়গা। রামলাল আর সীতাপ্রসাদ গাছের বাইরে দাঁড়িয়ে আছে, ধনীরামও বাইরে। দীপক ভেতরে ঢুকে ফটো তুলছে। আমি একটু ইতস্তত করে ভেতরে গেলাম। তখনই প্রথম অদ্ভুত জিনিসটা দেখলাম। বটগাছের একটা ঝুড়ির গায়ে কিছু খোদাই করা। পুরনো খোদাই, অক্ষরগুলো মুছে যাওয়ার পথে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেবনাগরী লিপিতে কিছু লেখা। মোবাইলে টর্চ জেলে পড়ার চেষ্টা করলাম। যতটুকু পড়তে পারলাম, এই স্থান শান্ত করো, এই স্থান অতিক্রম করো না। একটা সতর্ক বার্তা। কতদিন আগের কেউ লিখেছে বোঝার উপায় নেই। দীপককে দেখালাম। দীপক বলল, পুরনো কিছু একটা লিখেছিল কোনো সংস্কার থেকে। আমরা একটু ভেতরে গেলাম। বটগাছের ঠিক মাঝখানে একটা পুরনো পাথরের বেদি, ছোট, মাটি থেকে হয়তো 3 ফুট উঁচু। তার উপরে একটা শিবলিঙ্গ, কিন্তু অনেক পুরনো, গায়ে কালো ছাই এবং শ্যাওলা। মানে এখানে একসময় নিয়মিত পুজো হতো, কিন্তু এখন হয় না। দীপক বেদিটার ছবি তুলল। আমি বেদির কাছে গেলাম। তার সামনে মাটিতে পুরনো ফুলের চিহ্ন, অনেক দিন আগের, শুকিয়ে কালো হয়ে গেছে। তখনই পেছন থেকে রামলালের ডাক শুনলাম, দাদা বেরিয়ে আসুন, রাত হয়ে যাচ্ছে। আমি দীপককে বললাম, চলো ফিরি। দীপক বলল, একটু বসি, এখানে ভালো লাগছে, ঠান্ডা আছে। আমি বললাম, না, চলো। কিন্তু দীপক বসে পড়ল একটা ঝুড়ির কাছে, বলল, 5 মিনিট। আমি বিরক্ত হলাম, কিন্তু কি করব, দাঁড়িয়ে থাকলাম। সেই 5 মিনিটের মধ্যেই ঘটনাটা শুরু হলো। প্রথমে শুনলাম বাইরে থেকে রামলাল বলল, ধনীরাম, ধনীরাম কোথায় গেল? আমি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম রামলাল আর সীতাপ্রসাদ এদিক ওদিক তাকাচ্ছে। কি হলো? রামলাল বলল, ধনীরাম এখানেই দাঁড়িয়েছিল, হঠাৎ নেই। আমি টর্চ জেলে চারদিকে তাকালাম। মাঠের মধ্যে কেউ নেই, বটগাছের বাইরে কেউ নেই, হয়তো একটু সরে গেছে। ডাকো, ধনীরাম। রামলাল জোরে ডাকল, কোনো জবাব নেই। ধনীরাম, কোনো জবাব নেই। 3 জন চিন্তিত হলাম। দীপকও বাইরে বেরিয়ে এলো। আমরা 4 জন চারদিকে টর্চ মেরে খুঁজতে লাগলাম। মাঠের মধ্যে লম্বা ঘাস, কিন্তু কেউ নেই। তখনই সীতাপ্রসাদ বলল, দাদা। তার গলার স্বরে কিছু একটা ছিল। আমি ঘুরলাম। সীতাপ্রসাদ বটগাছের দিকে হাত তুলেছে। বটগাছের ভেতরের দিকে অন্ধকারে ধনীরাম দাঁড়িয়ে, বটগাছের মধ্যে। কিন্তু সে কখন ঢুকল? আমরা তো বাইরে বেরিয়ে আসার পরে সে বাইরেই ছিল। ধনীরাম, রামলাল ডাকল। ধনীরাম সাড়া দিল না, দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় দেখা যাচ্ছে তার পিঠ আমাদের দিকে। রামলাল ভেতরে ঢুকে তার কাঁধ ধরল। ধনীরাম ঘুরল। তার মুখ দেখে রামলাল পিছিয়ে এলো। আমরাও দেখলাম। ধনীরামের মুখ স্বাভাবিক, কিন্তু চোখ বন্ধ। মাঝরাতে মাঠের মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। ধনীরাম, ধনীরাম, কাঁধ ধরে ঝাঁকালো। ধনীরামের চোখ খুলল, একটু ঘোরের মতো ভাব। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হলো। কি হয়েছিল সে নিজেই বলল। তুই ভেতরে কখন ঢুকলি? ধনীরাম বলল, আমি কি ভেতরে ছিলাম? আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম। কেউ কিছু বুঝতে পারলাম না। কিন্তু এরপরেই দীপক বলল, চলো ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে। এই প্রথম দীপক নিজে থেকে ফিরতে বলল। আমি অবাক হলাম। আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের দিকে। হাঁটছি, কিন্তু গ্রামের আলো দেখা যাচ্ছে না। মাঠের রাস্তায় হাঁটছি, কিন্তু গ্রাম যেন দূরে সরে যাচ্ছে। 10 মিনিট হাঁটলাম, 15 মিনিট হাঁটলাম। রামলাল বলল, এটা কোন রাস্তা? এটা তো ঠিক রাস্তা না। আমরা টর্চ জেলে দেখলাম আমরা ঘুরে ঘুরে আবার বটগাছের কাছে চলে এসেছি। সেই একই বটগাছ, সেই একই অন্ধকার। রামলাল আস্তে আস্তে বলল, এটাই হয়েছে, এটাই ওই গাছের স্বভাব। দীপক বলল, এটা কিভাবে সম্ভব? আমরা কি দিক ভুল করলাম? কিন্তু রামলাল ঠিকই জানে কোন দিকে গ্রাম। এই এলাকায় সে বছরের পর বছর চলেছে। সে দিক ভুল করার মতো মানুষ নয়। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার রামলাল সামনে। আবার 10 মিনিট, আবার বটগাছ, তৃতীয়বার। এবার সবাই থামলাম, কেউ কথা বলছে না। তখন রাত মনে হচ্ছিল অনেক হয়ে গেছে, কিন্তু সঠিক সময় জানি না। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। দীপকের মোবাইলে দেখলাম রাত 10:30। মাত্র 2 ঘন্টার বেশি হয়েছে, কিন্তু মনে হচ্ছিল অনেক বেশি সময় পেরিয়ে গেছে। রামলাল বলল, এখন এক কাজ করতে হবে।
আর যাওয়ার চেষ্টা করব না, এখানেই বসে থাকব ভোরের আলোয়। ভোরের আলোয় গাছ মানুষকে আটকায় না। দীপক বলল, এটা কি ঠিক হবে, সারা রাত এখানে? রামলাল বলল, দাদা, তৃতীয়বার ফিরে এসেছি, এরপরেও চেষ্টা করলে কি হবে জানি না। আমরা বট গাছের বাইরে, কিন্তু কাছে বসে পড়লাম, ভেতরে নয়, বাইরে। রামলাল বলল, গাছের দিকে তাকাবেন না, যা শুনবেন যা দেখবেন সাড়া দেবেন না। আমি জিজ্ঞেস করলাম, মানে কি শুনব? রামলাল বলল, পরিচিত মানুষের নাম ডাকতে পারে, আওয়াজ পেলে সাড়া দেবেন না। আমরা বসে রইলাম। প্রথম আধ ঘন্টা কিছু হলো না। রাতের নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডাকছে। তারপর প্রায় রাত 12টার কাছাকাছি বটগাছের ভেতর থেকে একটা শব্দ হলো, পাতার শব্দ, কিন্তু বাতাস নেই। তারপর শুনলাম আমার নাম, সুরজিৎ। পরিষ্কার গলা, মানুষের গলা, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। রামলাল আমার হাত চেপে ধরল, মানে সাড়া দিও না। আমি দাঁত কামড়ে চুপ রইলাম। সুরজিৎ, আবার। এবার গলাটা চিনতে পারলাম, এটা আমার মায়ের গলা মতো। শরীরে একটা ঝিমঝিম লাগলো। মায়ের গলা, কিন্তু মা তো বর্ধমানে, এখানে কিভাবে? হাত মুঠো করে চুপ রইলাম। দীপকও চুপ ছিল, কিন্তু সে ঘামছিল। মে মাসের রাতে ঠান্ডা হাওয়ায় দীপকের কপালে ঘাম। সীতাপ্রসাদ হঠাৎ উঠে দাঁড়ালো। রামলাল বলল, কোথায় যাচ্ছ? সীতাপ্রসাদ বলল, মনে হচ্ছে ভেতর থেকে কেউ ডাকছে। রামলাল বলল, বসো বসো। সীতাপ্রসাদ বসল না, সে বটগাছের দিকে এক পা এগোলো। রামলাল দৌড়ে তাকে ধরল, সীতাপ্রসাদ থামো। সীতাপ্রসাদ যেন ঘোরের মধ্যে। রামলাল তার হাত ধরে টেনে ধরল। ধনীরাম গিয়ে তার অপর হাত ধরল। দুজনে মিলে তাকে সরিয়ে আনল। সীতাপ্রসাদ যখন বসল, তার চোখে জল। ভেতরে আমার বাবার গলা শুনলাম। বাবা মারা গেছেন 3 বছর আগে। গাছের ভেতর থেকে পরিচিত মৃত মানুষের গলা শুনিয়েছিল। এরপর অনেকক্ষণ চুপ রইলাম সবাই। ঘুম আসছিল না, ভয়ে মাথা পরিষ্কার ছিল। রাত 2টোর পর একটা নতুন শব্দ শুরু হলো। বটগাছের উপর থেকে একটা ভারী শব্দ, যেন ভারী কিছু পড়ছে ডালে ডালে। হাঁটার মতো শব্দ, কিন্তু ডালের উপরে। আমরা উপরের দিকে তাকালাম। চাঁদের আলোয় বটগাছের ডালপালা দেখা যাচ্ছে, কিন্তু ওখানে কিছু নেই। তারপর সেই ভারী শব্দটা ডাল থেকে ডালে নামছে, ধীরে ধীরে নিচের দিকে। রামলাল ফিসফিস করল, মাথা নামাও, ওপরে তাকাবেন না। আমরা মাথা নামালাম। শব্দটা আরও কাছে এলো। এখন মনে হচ্ছে একটু ওপরে, গাছের নিচের দিকে। তারপর থামল। কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর ধনীরাম হঠাৎ বলে উঠল, দেখো। আমরা মাথা তুললাম। বট গাছের ঝুড়ির মধ্যে থেকে একটা জিনিস ঝুলছে। আবছা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের পায়ের মতো দুটো জিনিস ঝুলছে। দীপক টর্চ চালালো। শুধু ঝুড়ি, মানুষের পা নেই, শুধু ঝুড়ি। কিন্তু আমরা সবাই দেখেছিলাম। সারা রাত আমরা সেভাবেই বসে রইলাম, কেউ ঘুমায়নি। আরও কিছু শব্দ হয়েছে রাতে, ডাল ভাঙার মতো শব্দ, দূরে কিছু পড়ার শব্দ, কিন্তু আমরা তাকাইনি, সাড়া দিইনি। ভোরের আলো ফোটার সাথে সাথে রামলাল উঠে দাঁড়ালো, বলল, এখন চলো। আমরা উঠলাম, হাঁটলাম। এবার গ্রাম দেখা গেল, সোজা সামনে, মিনিট 10 পথ। কিন্তু যাওয়ার সময় ধনীরাম একটু পেছনে ছিল। আমরা সামনে চলে এলাম, তারপর ঘুরে দেখলাম ধনীরাম নেই। আবার পেছনে ছুটলাম। ধনীরামকে পাওয়া গেল বটগাছের পাদদেশে। বটগাছের একটা মোটা ঝুড়ি তার পায়ে জড়িয়ে গেছে। সে হাঁটু মুড়ে মাটিতে বসে আছে। ঝুড়িটা জড়ানো দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ ঝুড়িটা তাকে ধরেনি, বরং ধনীরাম নিজেই যেন ওখানে বসে পড়েছিল আর ঝুড়িটা গায়ের সাথে আটকে আছে। সে বসে আছে, চোখ বন্ধ। রামলাল জোরে ডাকল, ধনীরাম। ধনীরামের চোখ খুলল। সে তাকালো, তারপর ঝুড়িটা নিজেই সরালো পা থেকে। সে উঠে দাঁড়ালো। কি হয়েছিল আমরা জিজ্ঞেস করলাম। ধনীরাম বলল, মনে নেই, মনে হলো একটু বসি, তারপর জানি না। এরপর আমরা গ্রামে ফিরলাম, কেউ কিছু বললাম না। সেদিন সকালে গ্রামের একজন বয়স্ক মানুষকে, মোহনলাল দাদু, পুরো ঘটনা বললাম। তিনি শুনলেন, মাথা নাড়লেন, তারপর বললেন, এটাই হয়।
ওই গাছের কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আমাদের বাবারাও শুনেছেন, তাদের বাবারাও। আমি জিজ্ঞেস করলাম, কি আছে ওই গাছে? মোহনলাল দাদু বললেন, এই জিনিসটা বলা কঠিন। গ্রামের পুরনো মানুষরা বলতেন এই জায়গায় একসময় একটা আশ্রম ছিল, বহু বছর আগে। সেখানে একজন সাধু ছিলেন, অনেক শক্তিশালী। তিনি মারা যাওয়ার পরে এই গাছের কাছেই সমাধি হয়েছিল। তারপর থেকে এই গাছকে সাধারণ গাছ মনে করা হয় না। সাধুর সমাধি মানে সেখানে কিছু আছে? মোহনলাল দাদু বললেন, সাধুর সমাধি মানে সেখানে শক্তি আছে। সেই শক্তি কখনো ভালো করে, কখনো পরীক্ষা করে। তোমরা রাতে গিয়ে পরীক্ষায় পড়েছ। কি পরীক্ষা? দেখছিল তোমরা কতটা স্থির থাকতে পারো, কতটা ভয়ের মুখে নিজেকে ধরে রাখতে পারো। যে ছেলেটা দুবার ঘোরে পড়ে গেল, সে স্থির থাকতে পারেনি। আমি আরও জিজ্ঞেস করলাম, এই গাছের কাছে আগে কি কোনো বড় ঘটনা ঘটেছে? মোহনলাল দাদু চুপ করে থাকলেন একটু, তারপর বললেন, অনেক বছর আগের কথা। একদল মানুষ এসেছিল এই গ্রামে বাইরে থেকে। তারা ওই গাছের কাছে রাত কাটিয়েছিল। মোট ছিল 7 জন। পরের দিন সকালে গ্রামের মানুষ গিয়ে দেখে 6 জন আছে, একজন নেই। নেই মানে? নেই মানে পাওয়া যায়নি। সে কোথায় গেল কেউ জানে না। সেদিন থেকে তারপরও কোথাও সে পাওয়া যায়নি। আমার গলা শুকিয়ে গেল। মোহনলাল দাদু বললেন, তার আগেও এরকম হয়েছিল। সেই জন্যেই গ্রামের মানুষ রাতে ওদিকে যায় না। এরপর আমরা সেই কাজ শেষ করে গ্রাম ছেড়েছিলাম। কিন্তু যাওয়ার আগে আমি একবার দূর থেকে বটগাছটা দেখলাম। দিনের আলোয় সেটাকে শুধু একটা বড় বটগাছ মনে হয়। বিশাল ডালপালা, ঝুড়ি নেমেছে, সবুজ পাতায় ভরা, শান্ত, স্থির। কিন্তু আমি জানি রাতে এই গাছের মেজাজ আলাদা। সুরজিতের শেষ কথাগুলো আমার মাথায় গেঁথে আছে। সে বলেছিল, দাদা, সেই রাতে একটা জিনিস বুঝেছি। পরিচিত মানুষের গলায় যদি রাতে কেউ ডাকে আর তুমি কোথায় আছো জানো না, কখনো সাড়া দেবে না। কারণ যে ডাকছে সে পরিচিত নাও হতে পারে, শুধু পরিচিত আওয়াজ ব্যবহার করছে। উত্তরপ্রদেশের সেই গ্রামে সেই বটগাছ আজও আছে, মাঠের মাঝখানে, একা, বিশাল। দিনে মানুষ কাছে যায়, ছায়ায় বিশ্রাম নেয়, কিন্তু সূর্য ডুবলে সেই ছায়া অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারে কি আছে এই গ্রামের মানুষ জানে, তাই যায় না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 143-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। নদিয়ার সেই শ্মশান ঘাটে নিতাই ডোম চিতার আগুনের ওপারে দেখেছিল এমন কাউকে যার চোখ নেই, শুধু কালো গর্ত। সেই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে চিরতরে। আর উত্তরপ্রদেশের সেই বটতলায় 5 জন মানুষ রাত কাটিয়েছিল। আর সেই রাত তাদের বুঝিয়ে দিয়েছে পুরনো কিছু জায়গা রাতে মানুষকে পরীক্ষায় ফেলে। যে টিকতে পারে ফিরে আসে, যে পারে না সে কোথায় যায় সেটা গ্রামের পুরনো মানুষরা জানেন, কিন্তু বলতে চান না। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শ্মশানের আগুন শুধু মৃতদেহ পোড়ায় না, কখনো কখনো এমন কাউকে ডেকে আনে যে পুড়তে চায় না, যাওয়ার আগে একটু কথা বলতে চায়। আর বটগাছের ছায়া শুধু রোদ আটকায় না, কখনো কখনো মানুষও আটকে ফেলে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পুরনো গাছের কাছে যাবেন না। কেউ পরিচিত গলায় ডাকলে সাথে সাথে সাড়া দেবেন না। আর শ্মশানের চিতার আগুনের ওপারে
কখনো তাকাবেন না। আল্লাহ হাফেজ।